আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 অর্থাৎ নতুন যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের প্রথম পেজ অর্থাৎ 23 নাম্বার পেজের অঙ্কগুলির সমাধান আমরা দেখব। তো চলো বন্ধু শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি বলছে ax² প্লাস bx মাইনাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটির সমাধান হওয়ার শর্ত। এখন ax² প্লাস bx মাইনাস c ইকুয়ালস টু 0 আমরা জানি যে একটি সমীকরণের বীজ দুটি সমান কখন হয় না, নিরূপক অর্থাৎ b² মাইনাস 4ac সমান যখন 0 হয়। এখন দেখো বন্ধুরা, এখানে প্লাস সি এর পরিবর্তে কত আছে মাইনাস সি, তাহলে আমরা এখানেও প্লাস সি এর পরিবর্তে কত লিখেছি মাইনাস সি। এখন মাইনাসে মাইনাসে কত হয়ে গেছে প্লাস, তাহলে b² প্লাস 4ac সমান 0 অর্থাৎ অপশান ডিটা হচ্ছে সত্য অর্থাৎ কারেক্ট। বেশ, এটা গেল একের প্রশ্নটি। এরপর আমরা দেখব দুইয়ের প্রশ্নটি। দুইয়ের প্রশ্নটিতে বলছে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ বলছে PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে আমাকে মূলধনের পরিমাণ বার করতে হবে। তাহলে তার জন্য আমরা কি করেছি, মূলধনের পরিমাণটা আমরা ধরে নিয়েছি, যে ধরি মূলধনের পরিমাণ সমান হচ্ছে এক্স। তাহলে সেই অনুযায়ী আমরা যদি বার করি, যে আমরা জানি আই সমান হচ্ছে PRT/100, মূলধনের পরিমাণ সেটা পি, সেটা বসিয়েছি, আর এই ক্যাপিটাল আরটা দেওয়া আছে স্মল আর, সেটা বসিয়েছি, আর টি টাইমটা দেওয়া আছে স্মল এন, সেটাও বসিয়েছি বাই 100। এখন এইটা সমানই হবে যেটা দেওয়া আছে, অর্থাৎ PNR/25। তাহলে এখানে দেখো 25 4 100, তাহলে 4 হলো কেটে, আর কেটে গেল, এন কেটে গেল, তাহলে x/4 সমান হয়েছে পি, তাহলে x সমান হচ্ছে 4p। তাহলে অপশান কোন অপশানটা এখানে কারেক্ট অপশান হলো না, অপশান ডিটা হলো কারেক্ট অপশান। বেশ, এরপর আমরা দেখব তিনের প্রশ্নটি। তিনের প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তিনের প্রশ্নটিতে বলছে কি বলছে বন্ধুরা, না আমাকে বলছে ABCD হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার AD বাহুর সঙ্গে BC বাহু সমান্তরাল। এই যে ABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম অর্থাৎ বৃত্তের ভেতরে ট্রাপিজিয়াম, যার আমাকে বলে দেওয়া আছে AD বাহুর সঙ্গে BC বাহুটা সমান্তরাল। বেশ, আর আমাকে বলে দেওয়া আছে ABC সমান হচ্ছে 75 ডিগ্রি। ABC এই কোণটা হলো 75 ডিগ্রি। বেশ, দিয়ে আমাকে বার করতে বলেছে কোন কোণটা না BCD অর্থাৎ এই কোণটার মান আমাকে বার করতে হবে। তো প্রথমত দেখো বন্ধুরা, যেহেতু এই BC বাহুর সঙ্গে AD বাহুর সমান্তরাল আর ABটা ছেদক, তার মানে এই দুটি কোণের যোগফল অর্থাৎ বি কোণ আর এ কোণ, এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে বি কোণটা হচ্ছে 75, বি কোণ অর্থাৎ ABC কোণটা 75 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সেখান থেকে BAD অর্থাৎ এ কোণটার মান আমি কত পেয়ে গেলাম 180 মাইনাস 75 অর্থাৎ 105 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম আমি 105 ডিগ্রি। আবার আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক মানে দুটি কোণের যোগফল, সম্পূরক মানে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি, তাহলে দুটি কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা আমরা পেয়ে আছি কত 105 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 180 মাইনাস 105, তাহলে 75 ডিগ্রি। তাহলে উত্তরটা আমরা কত পেলাম, সেই অনুযায়ী উত্তরটা পেলাম 75 ডিগ্রি, অর্থাৎ বি এর অপশানটা হবে কারেক্ট অপশান। তাহলে এটা গেল তিনের প্রশ্ন। এরপর আমরা দেখব চারের প্রশ্নটি। চারের প্রশ্নটি বলছে যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু থিটা লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি এ যদি 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 0 হয়, তবে থিটার মান কত হবে। 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 0, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এখানে কস স্কোয়ার থিটার জায়গায় লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ কি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1। বেশ, তাহলে এরপরে আমরা যোগ বিয়োগ করে আমরা আলটিমেট পেলাম কত না সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান 0। এটা পুরোপুরি দেখতে এই ধরনের x² মাইনাস 3x প্লাস 2 সমান 0। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি, অর্থাৎ এই দিকেরটাকে যদি বাঁ দিকেরটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 1 কে 2, তাহলে 2 1 কে 2, তাহলে 2 যোগ 1 3, তাহলে 3টাকে লিখেছি 2 যোগ 1,
তারপরে যেমন আমরা মিডিল টার্ম করি না, সেই অনুযায়ী আমরা করে গেছি। তাহলে সেখান থেকে আমরা কি কি পেয়েছি না, আমরা পেয়েছি সাইন থিটা -1 আর সাইন থিটা -2 সমান 0। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি না, সেখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা -1 সমান 0, তাহলে সাইন থিটা সমান 1, তাহলে সাইন থিটা সমান 1 হলে 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মান, তাহলে থিটা সমান 90 ডিগ্রি। আবার অন্যদিকে সাইন থিটা -2 সমান যদি 0 হয় তাহলে সাইন থিটা সমান 2, যেটা কিন্তু সম্ভব নয়, কারণ সাইন থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1 আর সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে একের থেকে বড় হতে পারে না, তাহলে এটাকে আমরা নিতে পারবো না। তাহলে সেই অনুযায়ী আমরা দেখতে পেলাম যে থিটার মানটা কত হলো বন্ধু, থিটার মানটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, অপশান সিটা হলো কারেক্ট অপশান। এরপরে আমরা আসবো 5-এর দাগের প্রশ্নে। 1-এর দাগের 5-এর প্রশ্নটি বলছে একটি গোলকের আয়তন 4/3 পাই r³ ঘন একক, উহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হয়, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত। এখন বন্ধুরা, যদি একটি গোলককে একটি ঘনকের মধ্যে পুরোপুরি একদম সেম সেম করে রাখা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে গোলকটির ব্যাস সমানই হয়ে যাবে ঘনকটির বাহুর দৈর্ঘ্য। এই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, গোলকটির ব্যাস সমান ঘনকটির বাহুর দৈর্ঘ্য। এখন গোলকটির ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস সমান হবে 2r, তার মানে ঘনকটির বাহুর দৈর্ঘ্য হলো 2r, তাহলে ঘনকের আয়তন হবে a³ হয়, তাহলে 2r, এটা একটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 2r এর কিউব, তাহলে 8r³ ঘন একক হলো। আর আমরা আগে থেকেই পেয়ে আছি যে গোলকের আয়তন কত, 4/3 পাই r³ ঘন একক। তাহলে অনুপাতটা বার করে দিলাম, এই যে 8, প্রথমে ঘনক আছে তাহলে ঘনক হচ্ছে 8r³ ইস টু 4/3 পাই r³। তাহলে প্রথমত দেখো r³ সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে 8 ইস টু 4/3 পাই। এখন 3 দিয়ে যদি আমি প্রথমত 4 কেটে দেওয়া হয়েছে, তাহলে 2 ইস টু 1/3 পাই, দিয়ে 3 দিয়ে গুণ করে দিলে কি হবে 6 ইস টু পাই, যেটা অপশানটা কোনটা হচ্ছে, অপশান সি। এটাই গেল 1-এর দাগের 5-এর প্রশ্নটি। এবার আসা যাক 1-এর দাগের 6-এর প্রশ্নটিতে। 1-এর দাগের 6-এর প্রশ্নটি বলছে 9, 10, 12, 15 x+1, x+3, 32, 35, 36, 40 এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। ঠিক আছে, দিয়ে বলছে মধ্যমা 20, তাহলে এক্সের মান কত। এখন দেখো বন্ধুরা, মোট কটা টার্ম আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে মোট 10টা টার্ম আছে। তাহলে 10টা টার্ম মানে হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কত হয়, 2টো, তাহলে 10/2তম পদ আর 10/2 প্লাস 1তম পদ, অর্থাৎ 10/2 মানে 5 আর 5 যোগ 1 মানে 6, 5 আর 6তম পদটা হবে মধ্যমা। তাহলে দুটো মধ্যমা পাচ্ছি, তাহলে 5 নম্বরটা কোনটা, 1, 2, 3, 4, 5, এটা 5 আর এটা 6, তাহলে এখন এই দুটো হচ্ছে মধ্যমা পেলাম, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা সমানই হবে মধ্যমার গড়টা, সেটা সমান কত বলা আছে, 20। তাহলে এখান থেকে আমরা কি করব, এক্সের মানটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এক্সের মানটা নির্ণয় করব। তাহলে এক্সের মানটা আমরা কত পেলাম না 18। এখন দেখো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে তোমরা যদি নাও জানো যে কিভাবে 10/2তম আর 10/2 প্লাস 1তম পদ হলো, তাহলে তোমরা কি করবে, যেহেতু মোট 10টা আছে তাহলে প্রথম দিক থেকে 4টে ছেড়ে দেবে, 1, 2, 3, 4, শেষ দিক থেকেও 4টে ছেড়ে দেবো, তাহলে সমানভাবে দুদিক থেকে ছেড়ে দিলে মাঝেরগুলোই হয় মধ্যমা, তাহলে মাঝের এই দুটো হবে মধ্যমা। তোমরা এই ফর্মুলা প্রয়োগ করেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো যে প্রথম দিক থেকে 4টে ছেড়ে দিলাম, শেষ দিক থেকে 4টে ছেড়ে দিলাম, তাহলে এই মধ্যের দুটো হচ্ছে মধ্যমা। ঠিক আছে, বেশ, তাহলে এক্ষেত্রে আমরা অপশানটা কোন অপশান পেলাম, অপশান সি। এবার আমরা দেখব 2-এর দাগের প্রশ্নগুলির উত্তর, অর্থাৎ শূন্যস্থান পূরণ করি। 2-এর দাগের 1-এর প্রশ্নটি বলছে যে ax² প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়ালস টু 0, সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক। অনন্যক মানে হচ্ছে একটা আলফা হলে আরেকটা হবে 1/α। এখন তাহলে বীজগুলি একে অপরের অনন্যক হলে ড্যাশ। তাহলে আমরা জানি যে একটি সমীকরণের এই যেটা সমীকরণটা দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c সমান 0, এই যে ax² প্লাস bx প্লাস c সমান 0, এই যে সমীকরণটা যেখানে আমাকে বলা আছে a নট ইকুয়ালস টু 0,
এই সমীকরণটার বীজদ্বয়ের গুণফল হয় c/a, এই যে c/a, তাহলে একটা বীজ আলফা আর একটা বীজ হচ্ছে 1/α, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে c/a। এই যে বীজদ্বয়ের গুণফল লিখে রেখেছি, তাহলে আলফা আলফা কেটে গেলে 1, তাহলে 1 সমান c/a, তাহলে a সমান c, তাহলে এটা হলো উত্তর। এখন 2-এর প্রশ্নটি বলছে দুটি করণী সংখ্যার গুণফল ও যোগফল মূলদ সংখ্যা হলে, দুটি করণী সংখ্যার যোগফল আর গুণফল মূলদ সংখ্যা হলে ওরা একে অপরের কি হয়, একে অপরের অনুবন্ধী হয়। অনুবন্ধী অর্থাৎ একটা যদি a প্লাস রুট বি হয়, অপরটা হবে a মাইনাস রুট বি। ঠিক আছে, বেশ। 3 নাম্বারটা বলছে যে দেওয়া আছে x ভ্যারিজিয়াস y, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে u ভ্যারিজিয়াস z। তাহলে সেক্ষেত্রে কি হবে, বাঁ দিকের দুটো গুণ হবে আর ডান দিকের দুটো গুণ হবে, তাহলে এক্স ইউ ভ্যারিজিয়াস ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এটা গেল উত্তর 3-এর প্রশ্নটি। 4-এর প্রশ্নটি কি বলছে বন্ধুরা, 4-এর প্রশ্নটিতে বলছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এটা আমাকে দেওয়া আছে। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া আছে, দিয়ে আমাকে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে। মানটা 1 হবে কিভাবে না, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 দেওয়া আছে, এখান থেকে আমি সাইন থিটা সমান বার করেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা সমান পেলাম কস স্কোয়ার থিটা। এবার দেখো যেটার মান বার করতে দিই যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা এই কস টু দি পাওয়ার 4টাকে লিখেছি কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এই কস স্কোয়ার থিটার জায়গায় আমি 1 নম্বর থেকে লিখেছি সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। কস স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা, তাহলে মাথায় হোল স্কোয়ার ছিল, তাহলে সাইন স্কোয়ার থিটা। এবার দেখো বন্ধুরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, 1। এই যে 1 নম্বর থেকে লিখেছি, এই যে এইটাকে কাজে লাগিয়েছি সেই জন্য পাশে 1 নম্বর থেকে লিখেছি, আর এই দুটোর সূত্র অনুযায়ী কত হয় 1, তাহলে এখানে উত্তরটা কত হলো 1। এটা গেল কত প্রশ্নটা, 2-এর দাগের 4। এবার আসছি 2-এর দাগের 5-এর প্রশ্নে। বলছে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে ড্যাশ, এটা সমান অনুপাতে বিভক্ত করে। ওই সদৃশ্যতাতে পেয়েছিলাম আমরা যে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি কোনো একটি সমান্তরাল সরলরেখা টানা যায় তৃতীয় বাহুর সঙ্গে, তাহলে সেটা সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে এটা গেল 5-এর দাগের প্রশ্নটি। এরপরে আসছি 6-এর দাগের প্রশ্নটিতে। 6-এর দাগের প্রশ্নটি বলছে যদি পি সংখ্যক সংখ্যার গড় বি হয় এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা নতুন ধরনের অঙ্ক। দেখো বন্ধুরা, প্রথমত পি সংখ্যার গড় আমাকে বলে দেওয়া আছে কত, বি, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি হবে পিবি, গুণ হবে। আর পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছিল এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হবে পি প্লাস কিউ ইন্টু এ। আমাকে বলেছে যে কিউ সংখ্যক সংখ্যার গড় কত, তাহলে আমি প্রথমে ধরে নিলাম কিউ সংখ্যক সংখ্যার সমষ্টিটা হচ্ছে কিউ এক্স, যেখানে এক্সটা হচ্ছে গড় আমি ধরে নিয়েছি। এখন দেখো বন্ধুরা, আমি পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা, ধরো এখান থেকে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা আছে, তার মধ্যে এইটা হচ্ছে পি, এই দিকেরটা হচ্ছে কিউ। এখন পি সংখ্যক সংখ্যা সমষ্টির সঙ্গে যদি আমি কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি যোগ করি, তাহলেই আমি পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি পেয়ে যাব। সেই জন্যে পি সংখ্যক সংখ্যার সমষ্টির সঙ্গে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি যোগ করেছি, তাহলে এটার সঙ্গে সমান হবে, সমান করেছি। তাহলে সেখান থেকে আমরা কি করেছি, সেখান থেকে আমাকে মূলত বার করতে হবে এক্সের মান। তাহলে এক্সটাকে বাঁ দিকে রেখেছি, বাকি সবাইকে কি করেছি ডান দিকে নিয়ে চলে গেছি। তাহলে এক্সের মান বার করতে পারলাম কত, পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস এ। তাহলে এটা হলো উত্তর। এটাই গেল কত দাগের প্রশ্নটির উত্তর, না 2-এর দাগের 6-এর প্রশ্নটির উত্তর। এরপরে আমরা আসবো 3-এর দাগের প্রশ্নে। 3-এর দাগের প্রশ্নটি বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0
দ্বিঘাত সমীকরণের বীজগুলি হচ্ছে বাস্তব। এখানে প্রথমত তোমাকে বলতে হবে সত্য না মিথ্যা, মানে যেটা দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা। তো এখানে দেওয়া আছে কি x² + x + 1 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব, এটা আমাকে বলা আছে। তাহলে দেখে নিই বাস্তব কি বাস্তব নয়, এটা দেখার জন্যে আমাকে বার করতে হবে কি নিরূপক। নিরূপক অর্থাৎ হচ্ছে b² - 4ac। তার আগে a b c গুলো আমি লিখে নিয়েছি, কার সঙ্গে তুলনা করে ax² + bx + c = 0 এটার সঙ্গে তুলনা করে। তাহলে দেখো বন্ধুরা x² এর আগে কিছু নেই মানে 1, x এর আগে কিছু নেই মানে 1, আর সিটাও 1, তাহলে a b c সবাই কি হয়ে গেল 1 হয়ে গেল। বেশ, তাহলে এখানে নিরূপকে বসিয়েছি b² - 4ac তে বসিয়েছি। তাহলে b² মানে 1² -4ac মানে 4 × 1 × 1, তাহলে 1 - 4 মানে -3, -3 মানে <0। তাহলে যদি 0 হয় তাহলে আমরা কি বুঝতে পারছি বীজগুলির প্রকৃতি কি না বীজগুলো হচ্ছে অবাস্তব। তাহলে যেটা বাস্তব দেওয়া আছে সেটা কি হলো মিথ্যা হলো, অর্থাৎ প্রথম প্রশ্নটির উত্তর হয়ে গেল মিথ্যা। এরপর আমরা আসছি 2-এর প্রশ্নটিতে। 3-এর দাগে 2-এর প্রশ্নটিতে বলা আছে x ভ্যারিজিয়াস 1/y, x ভ্যারিজিয়াস 1/y। সেখান থেকে আমাকে বলতে হবে যে x⁴n y⁴n এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। বেশ, তো তার জন্য কি করছি দেখো x ভ্যারিজিয়াস 1/y এখান থেকে লিখতে পারি x = k/y, k/y কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই ওয়াইটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে ওপরে গুণ হয়ে যাবে, তাহলে xy = k n নিলাম দুদিকে, তাহলে xy⁴n = k⁴n, তাহলে x⁴n y⁴n সমান হচ্ছে k⁴n। তাহলে k⁴nটা তো একটা ধ্রুবক, তাহলে x⁴n y⁴n এটা ধ্রুবক সংখ্যা দেওয়া আছে, এটা কি হলো সত্য হলো। বেশ, এরপর আমরা আসছি 2-এর দাগে 3-এর প্রশ্নে। 2-এর দাগে 3-এর প্রশ্নটা বলছে sin² 2θ + cos² 2θ এটা সমান 2, এটা সত্য না মিথ্যা বলতে হবে। এটা মিথ্যা, কারণ এই যে sin² θ + cos² θ মান 1 হয়, তাহলে sin² θর জায়গায় 2θ থাক বা 3θ থাক, এই দুটো জায়গাতেই যদি একই থাকে তাহলে মানটা কত হয় 1 হয়। বেশ, এরপরে আসছি 4-এর দাগের প্রশ্নে। 4-এর দাগের প্রশ্নটা বলছে 4-এর দাগের প্রশ্নটা বলছে যে কি বলছে বন্ধুরা, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। প্রথমত 3টি সমরেখ বিন্দু বলতে যে বিন্দুগুলি একই রেখায় থাকে তাকে সমরেখ বিন্দু বলে। এখন দেখো বন্ধুরা 3টে বিন্দু যদি একটি রেখায় থাকে তাহলে একটা বৃত্তও ওই 3টে বিন্দুকে নিয়ে আমি তৈরি করতে পারবো না। ধরো এইটা একটা সরল রেখা, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু নেই, দুটোকে নিয়ে আমি একটা বৃত্ত তৈরি করতে পারবো, কিন্তু এই মাঝেরটা তো থাকবে না, যে কোনো দুটোকে নিয়ে করতে পারবো। তাহলে 3টে বিন্দুই থাকবে, আবার বিন্দুগুলো সমরেখ হবে, সেক্ষেত্রে কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব হবে না। তাহলে সম্ভব, এক্ষেত্রে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, এটা উত্তরে হয়তো দেওয়া আছে সত্যি, কিন্তু আমার মনে হলো এই উত্তরটি মিথ্যা হবে। ঠিক আছে, যদি তোমাদের এটি জানা থাকে যে কিভাবে সত্য হচ্ছে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। বেশ, এটা গেল 4-এর প্রশ্নটি। এরপরে আসছি 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্নটিতে বলছে যে √a - b এর অনুবন্ধীকরণই হলো √a + b, এটা হবে না, মিথ্যা। কারণ এর সঠিক উত্তরটা কী হবে বন্ধুরা, না √a - b এর অনুবন্ধীকরণই হলো -√a - b, মানে রুটের আগে মাইনাস হবে, রুট যেটা দেওয়া আছে তার আগে মাইনাস হলে, মানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হতো, যদি যেহেতু এখানে প্লাস আছে কিছু নেই মানে প্লাস, তাহলে সেক্ষেত্রে মাইনাস দিলেই তার অনুবন্ধীকরণটা পেয়ে যাব। বেশ, এটা গেল 5-এর প্রশ্নটি। এরপরে আসছি 3-এর দাগের 6-এর প্রশ্নে। 3-এর দাগের 6-এর প্রশ্নটা বলছে বন্ধুরা, কি বলছে না 3-এর দাগের 6-এর প্রশ্নটিতে বলছে যে sec θ সমান দেওয়া আছে cosec φ, কি দেওয়া আছে cosec φ, থিটা আর ফাই দুটোই হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে। আমাকে বলছে sin θ + φ এর মান বার করতে। এখন sec থিটাটাকে রাখলাম, কোসেকটাকে সেকে নিয়ে আসতে গেলে আমি কি লিখছি, যে জানি sec 90 - θ সমান cosec θ হয়, তাহলে কোসেকটাকে নিলাম sec 90 - φ, দুদিক থেকে সেকটা সরে গেল, তাহলে থিটা সমান হলো 90 ডিগ্রি মাইনাস ফাই, ফাইটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, তাহলে থিটা + φ সমান 90 ডিগ্রি। এখন আমি তো বার করবো sin θ + φ,
তাহলে থিটা প্লাস ফাইয়ের মান পেয়েছি 90 ডিগ্রি, তাই সাইন 90, ওই জন্য 1 নম্বর থেকে পাই লিখে রেখেছি, তাই সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে এর মান 1 এটা দেওয়া আছে, তাহলে এটা কি হলো, সত্য হলো। ঠিক আছে, তাহলে এইগুলি গেল 3 দাগের প্রশ্নের উত্তর। এরপর আমরা দেখব 4 দাগের প্রশ্নগুলি। 4 দাগের প্রথম প্রশ্নটি বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.12 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এই অঙ্কটির ক্ষেত্রে প্রথমে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করব। চক্রবৃদ্ধি সুদের মানে সমল চক্রবৃদ্ধি, এটা হয় a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। nটা কত, 2 বছর, পার্সেন্টেজ কত দিয়েছে, r সমান 10%, আর আসল হচ্ছে 10,000 টাকা। এগুলো সব বসালাম, বসানোর পর এই জায়গাটা লসাগু করলাম, 1 প্লাস 10/100, এখানে 0 0 কেটেও দিতে পারতে, অথবা লসাগু করলেও কাটলে চলবে। তাহলে প্রথমে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করছি, চক্রবৃদ্ধি সুদ নয়, সমল চক্রবৃদ্ধি বার করছি। এ সমান হচ্ছে সমল চক্রবৃদ্ধি, তাহলে 2 বছরের সমল চক্রবৃদ্ধিটা আমি প্রথমে বার করছি। তাহলে কাটাকাটি করার পর আমি দেখতে পাচ্ছি এই যে 11/10 হলো, তাহলে স্কোয়ার আছে মানে দুবার লিখলাম, 2 0 কেটে গেল, তার মানে হচ্ছে 12,100 টাকা পেলাম। 2 বছরের সমল চক্রবৃদ্ধি 12,100 টাকা। এরপর পরবর্তী 1-2 বছর মানে 6 মাসের জন্যে আমি বার করছি। তাহলে পরবর্তী 1-2 বছরে সরল সুদ আকারে বার করে নিলাম। তাহলে সেক্ষেত্রে এখন আসলটা হলো 12,100 টাকা, সেখানে পিতে বসিয়েছি, আরটা 10%, টিটা হচ্ছে 1-2 বছর ইন্টু 100/100, তাহলে এই 1/2টা নিচে ইন্টু হয়ে যাবে 100-র সঙ্গে। তাহলে সেখানে সুদটা কত পেলাম, 605 টাকা। তাহলে মোট কত হলো না 12,100 প্লাস 605, তাহলে 2.12 বছরের সমল চক্রবৃদ্ধি হলো 12,750। কিন্তু আমাকে শুধু চেয়েছে সুদটা, তাহলে সেক্ষেত্রে আমি আসলটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে 12,705 থেকে 10,000 টাকা বাদ দিলে 2,705 টাকা হলো কি না শুধু 2.12 বছরের শুধুমাত্র সুদটা। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক মাঝে মধ্যেই তোমাদের পরীক্ষায় আসে। বেশ, এটা গেল 1-এর অঙ্কটা। এরপর আমরা দেখব 4 দাগের 2-এর প্রশ্নটি। 4 দাগের 2-এর প্রশ্নটিতে বলছে যে x² প্লাস x প্লাস 1 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো x² প্লাস x প্লাস 1 সমান 0। এই অঙ্কটি এক্ষেত্রে করার ক্ষেত্রে একটু বড় হয়ে গেছে, এর থেকে যদি কোনো ছোট পদ্ধতি থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। কি করেছি, প্রথমে শিরোধারা আচার্যের সূত্র প্রয়োগ করে এই যে -b প্লাস মাইনাস √(b² - 4ac/2a) এই এবিসিগুলো কি, এই যে ax² প্লাস কার সঙ্গে তুলনা করেছি, ax² প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণটার সঙ্গে এই সমীকরণটার তুলনা করেছি। তাহলে সমীকরণ দুটো তুলনা করার পর a b c এর মান বসিয়েছি, দিয়ে সেখান থেকে x এর মান এই যে x এর মানটা পেলাম -1 প্লাস মাইনাস √(-3/2), তাহলে একবার প্লাস দিয়ে লিখেছি, একবার মাইনাস দিয়ে লিখেছি। তাহলে প্লাস দিয়ে এটাকে আমি আলফা ধরেছি, আর মাইনাস দিয়ে এটাকে বিটা ধরেছি। বেশ, তাহলে নির্ণেয় সমীকরণটা কি সমীকরণ না x² মাইনাস বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয় কি বলেছে যে আলফা বিটা, তো বীজটা পেলাম, তাহলে তার বর্গ মানে α² β², এখন এই সমীকরণটার বীজ। তাহলে এই সমীকরণটার বীজ α² β², তাহলে সেই সমীকরণটা আমি বার করবো। তাহলে α² প্লাস β² ইন্টু এক্স প্লাস α² β² সমান 0। দেখো আলফা সমান হচ্ছে এই যে পেয়েছিলাম আগেতেই কি -1 প্লাস মাইনাস √3/2, তাহলে তাকে স্কোয়ার করে পেলাম এইটা, কি পেলাম 1/4 মাইনাস 2 মাইনাস 2 √(-3). একই রকমভাবে বিটা থেকে যদি আমি β² বার করি কি পাবো, 1/4 মাইনাস 2, এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই মাঝের মাইনাসটা শুধুমাত্র প্লাস হয়ে যাবে, এই জন্য একইভাবে লিখে দিয়েছি। ঠিক আছে, বেশ, তাহলে এবার সহজ হয়ে গেল বিষয়টা। কি হয়ে গেল না α² প্লাস β² মানে এই যে α² মান পেলাম, আর এই যে এটা α² মান, α² মান আর β² মান, এই দুটোকে যোগ করেছি, কত পেলাম -1, আর দুটোকে গুণ করছি, গুণ করে কী হয়েছে α² β² দুটোকে গুণ করেছি, গুণ করার পর পেলাম কত 1। এবার এই দুটো যেই আমি বসিয়ে দিলাম সমীকরণে,
এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের জায়গায় কত বসাবো বন্ধুরা? -1। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের জায়গায় কত বসাবো? 1। তাহলে বসিয়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে সমীকরণটা কী হয়ে গেল, x² + x + 1 = 0। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা পেয়ে গেলাম। কিন্তু এই অঙ্কটি একটু বড় হয়েছে এটা আমার মনে হচ্ছে। যদি কোনো ছোট পদ্ধতি থাকে আমি পরে দেখিয়ে দেব, বা তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানাবে। বেশ, এটা গেল 4-এর দাগের 2-এর প্রশ্নটি। 4-এর দাগের 3-এর প্রশ্নটিতে বলছে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। দেখো বন্ধুরা, এই 4টে বলেছে পরস্পর ক্রমিক সমানুপাতি। কি কি না, x, দিয়ে 12, y, 27। তাহলে আমি শেষ 3টে প্রথমে নিয়েছি। 12, y, 27 ক্রমিক সমানুপাতিক মানে কি হবে? 12:y সমানুপাতি y:27। ওয়াইটা দুবার রিপিট হবে, তাহলে 12 মানে বাই, তাহলে 12/y সমানুপাতিক চিহ্নটা সমান হয়ে যায়, তাহলে y/27। কোনাকুনি গুণ করেছি, তাহলে y² সমান পেয়েছি 324, তাহলে y সমান 18। তাহলে প্রথমে আমরা কি বার করলাম? শেষ 3টেকে নিয়ে y এর মান বার করলাম। এরপরে আমরা প্রথম 3টেকে নিয়ে নেব। প্রথম 3টে বলতে কোন 3টে না, প্রথম 3টে বলতে x, 12 আর y এর মানটা পেয়ে গেছি 18। তাহলে x:12 সমানুপাতি 12:y। এই যে দিয়ে বাই মানে হচ্ছে এই যে x/12 সমান হবে 12/y। এর জায়গায় কত বসিয়েছি? 18 বসিয়ে দেওয়ার পর এর মানটা কত পেলাম? 144/18 মানে 8। তাহলে x এর মান পেলাম 8 আর y এর মান কত পেলাম? 18। ঠিক আছে, বেশ, এটা গেল 4-এর দাগের 3-এর অঙ্কটি। 4-এর দাগের 4-এর অঙ্কটি বলছে যে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। যৌগিক ভেদের উপপাদ্যটি কী ছিল বন্ধুরা? না, যৌগিক ভেদের উপপাদ্যটি বলছে x, y, z 3টি চলরাশি এরূপ যে x ভ্যারিজিয়াস y যখন z ধ্রুবক এবং y ভ্যারিজিয়াস z যখন y ধ্রুবক হয়, তখন দেখো এই দুটো ক্ষেত্রেই এই x ভ্যারিজিয়াস y আর x ভ্যারিজিয়াস z দুটো ক্ষেত্রেই প্রথম পোর্শনটা একই আছে, x আছে। তাহলে x ভ্যারিজিয়াস কি হবে? y z। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? প্রথমেরটার ক্ষেত্রে দেখো যেহেতু x y এর কথা বলেছি তাহলে জেডটা ছিল ধ্রুবক, দ্বিতীয়টায় x z এর কথা বলেছি মানে ওয়াইটা ধ্রুবক ছিল। কিন্তু শেষে যখন আমি উপপাদ্যটা লিখে দিলাম যে x ভ্যারিজিয়াস y z, তখন y এবং z উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে এটা গেল যৌগিক ভেদের উপপাদ্য। সহজ একটি উপপাদ্য। কীরকম? জাস্ট এরকম বিষয়টি যে x ভ্যারিজিয়াস y আর x ভ্যারিজিয়াস z এই দুটো ইমপ্লাই করে দিল x ভ্যারিজিয়াস yz। এই যে গুণ হয়ে গেল এই দুটো। ঠিক আছে, বেশ। 4-এর দাগের 5-এর প্রশ্নটিতে দেওয়া আছে m সমান √n/n+b দিয়ে বলছে যে n কে m ও b দ্বারা প্রকাশ করো। n কে মানে n সমান বার করতে হবে। তাহলে এখানে কি করেছি? প্রথমে স্কোয়ার করে দিয়েছি, m² সমান n/n+b, কোনাকুনি গুণ করেছি, এনগুলোকে বাঁ দিকে নিয়ে এসেছি, দিয়ে কমন দিয়েছি। কমন দেওয়ার পর যে পোর্শনটা n ছাড়া আছে সেটাকে নিচে নামিয়ে দিয়েছি। এবারে উপরে মাইনাস ছিল, এই মাইনাসটাকে যদি আমি নিচে গুণ করি তাহলে m² - 1টা হয়ে যাবে 1 - m²। এটা হলো উত্তর। ঠিক আছে, এটা গেল 5-এর প্রশ্নটি। এটা খুবই সহজ একটি অঙ্ক দেওয়া ছিল। 5-এর প্রশ্নটি কিন্তু খুবই একটি সহজ প্রশ্ন। 6-এর প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6-এর প্রশ্নটি কি বলছে চলো দেখে নিই। 6-এর প্রশ্নটি বলছে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O এবং অ্যাঙ্গেল BAC সমান 85 ডিগ্রি, অ্যাঙ্গেল BCA সমান 55 ডিগ্রি হলে অ্যাঙ্গেল OAC এর মান নির্ণয় করি। তাহলে আমাকে একটি ABC একটি ত্রিভুজের পরিকেন্দ্র বলা আছে, অর্থাৎ ত্রিভুজটা হবে বৃত্তের মধ্যে। এখন এই কোণটা A কোণটা বলে দেওয়া আছে 85 ডিগ্রি, C কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে A কোণটা এই যে BAC মানে A কোণটা 85 ডিগ্রি, BCA মানে C কোণটা 55 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে পরে আমরা সহজেই বলে দিতে পারবো বি কোণটা হচ্ছে 40 ডিগ্রি। কীভাবে? যে 3টে কোণের যোগফল হয় 180, তাহলে এই কোণটা বার করতে গেলে 180 থেকে বাকি দুটোর যোগফল বিয়োগ করে দেবো,
তাহলে 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা 40 ডিগ্রি। আবার আমরা জানি যে কি জানি না, একটা বৃত্তের অন্তস্থ কোণটা হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ। তার মানে ওটা হবে 40 × 2 মানে 80 ডিগ্রি। এই যে এ ও সি, তার মানে এইটা 80 ডিগ্রি, এটা 40, তাহলে এটা 80 ডিগ্রি হয়ে গেল। বেশ, তাহলে এটা হয়ে গেল 80 ডিগ্রি। এখন দেখো বন্ধুরা, এই দুটো ও সি আর ও এ দুজনাই কিন্তু হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই যে লিখে দিয়েছি। তাহলে এই ও সি এর বিপরীত কোণ হচ্ছে ও এ সি, এই কোণটা, আর ও এর বিপরীত বাহু হচ্ছে ও সি এ, এই কোণটা। এরা দুজন কিন্তু সমান হবে। যেহেতু এই দুটো বাহু সমান অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণ দুটোও কিন্তু কী হবে, সমান হবে। এই কোণটা পেয়ে গেছি 80 ডিগ্রি। ঠিক, তাহলে এখন দেখো বন্ধুরা, এখানে কি করেছি, তিনটে কোণের যোগফল। আমরা জানি তো তিনটে কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তার মধ্যে এইটা হচ্ছে 80 ডিগ্রি, আর এই দুটো কোণ সমান। আমাকে বার করতে হবে কোন কোণটা, ওএসি। ওএসি তার মানে এ কোণটা আকারে, তাহলে ওএসি, তাহলে ওই যে ওএসি, তাহলে ওসি এর জায়গায় বসাতে পারি ওএসি। এই যে ওসি এর জায়গায় বসিয়েছি ওএসি, এর পাশে লিখে দিয়েছি 1 নম্বর থেকে। ঠিক আছে, তাহলে 2 × ওএসি সমান হচ্ছে 180 থেকে 80 বাদ গেল 100 ডিগ্রি, তাহলে ওএসি সমান হচ্ছে 50 ডিগ্রি। সহজ কথায় হচ্ছে এই কোণটা হচ্ছে, দেখো বন্ধুরা, সহজ ভাষায় যদি আমি বলতে চাই এই বিষয়টা, যে এই কোণটা 40 ডিগ্রি কিভাবে পেলাম, তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 55, এটা 85, তাহলে সহজেই বলতে পারছি যে এইটা হচ্ছে 180 থেকে 85 যোগ 55 বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি 40 ডিগ্রি। এটা 40 মানে এইটা হচ্ছে 80 ডিগ্রি, 40 দুগুণে 80, কারণ হচ্ছে বৃত্তস্থ কোণ, অন্তস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এটা 40 দুগুণে 80, এইটা 80। এই দুটো কোণ সমান, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই কোণ দুটোও সমান, তাহলে দুটো কোণের যোগফল, তাহলে এইটা 80 হয়ে গেল, তাহলে এই দুটো কোণের যোগফল হবে কত, 100 ডিগ্রি, কারণ তিনটে কোণের যোগফল হয় 180, এটা 80 হয়েই আছে, তার মানে এই দুটো কোণের যোগফল হবে 100 ডিগ্রি। এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে, 50 ডিগ্রি করে হবে। এটা গেল 6-এর প্রশ্নটি। এরপরে আমরা দেখব 4-এর দাগে 7-এর প্রশ্নটি। 4-এর দাগে 7-এর প্রশ্নটি বলছে, 4-এর দাগে 7-এর প্রশ্নটি বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, সি বৃত্তের উপরে এমন একটি বিন্দু যে বি ও সি সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এ বিটা হচ্ছে ব্যাস, সি বৃত্তের উপরে এমন একটি বিন্দু যাতে হচ্ছে বি ও সি, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। দিয়ে আমাকে বলেছে যে আমাকে দেখাতে হবে যে অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে 30 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বি সি মানে বি কোণটা দেখাতে হবে 30 ডিগ্রি। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে 120 ডিগ্রি, আবার ও বি ও সি দুজনাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এর বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই বাহুটার বিপরীত কোণ এটা, তাহলে এরা দুজন সমান। এই কোণটা হচ্ছে ওই আগের মতনই, এই কোণটা হচ্ছে 120, তিনটে কোণের যোগফল হচ্ছে 180, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে, 60। এই যে দুটো কোণের যোগফল 60 হবে। এই যে দুটো কোণ, এই যে তিনটে কোণের সমান 180 ডিগ্রি লিখেছি। আবার বি ও সিটা ছিল বি ও সি বি এর মানটা বি ও সি বসিয়েছি, আর এটা হচ্ছে 120 সমান 180। এই 120টাকে এদিকে নিয়ে গেছি, তাহলে 180 মাইনাস 120, আর এদিকে 2 × বি ও সি হয়ে গেল, তাহলে এখান থেকে বিয়োগ করলে 60, তাহলে 2 × বি ও সি সমান 60, বি ও সি সমান 60/2 মানে 30। মানে সহজ ভাষায় এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180, তার মধ্যে এটা 120, এরা দুজন সমান, এই দুটি কোণের যোগফল 60, তাহলে প্রত্যেকে কত করে হবে, 30 ডিগ্রি করে। ঠিক আছে, এটা গেল 7-এর প্রশ্নটি। এরপর আমরা দেখব 4-এর দাগের 8-এর প্রশ্নটি। 4-এর দাগের 8-এর প্রশ্নটিতে বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ হচ্ছে 4x ডিগ্রি, বি কোণ 7x ডিগ্রি, সি কোণ 5y ডিগ্রি ও ডি কোণ হচ্ছে y ডিগ্রি হয়, তবে x/y এর মান নির্ণয় করি। এই যে এ বি সি ডি এই কোণগুলো দেওয়া আছে।
আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে দুটো কোণের যোগফল 180। তাহলে এই দুটো কোণের যোগফল 180, এই দুটো কোণের যোগফলও 180, তাহলে দুটোই 180, মানে এরা দুজন পরস্পর সমান। তাহলে এই দুটো পরস্পর সমান মানে এক্সগুলোকে একদিকে নিয়ে গেলাম, ওয়াইগুলোকে আরেক দিকে নিয়ে গেলাম, দিয়ে এক্স বাই ওয়াই বার করলাম, কত বেরোলো 4/3। তাহলে x/y সমান হচ্ছে 4:3। এটা গেল 4-এর দাগের 8-এর প্রশ্নটি। এবার আমরা দেখব 4-এর দাগের 9-এর প্রশ্নটি। 4-এর দাগের 9-এর প্রশ্নটিতে বলছে যে ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও ACকে P ও Q বিন্দুতে ছেদ করে। ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল একটি সরলরেখা এই ABকে Pতে এবং ACকে Qতে ছেদ করে। এখন আমি PQটা যোগ করে দিলাম, দিয়ে বলছে যে AP সমান হচ্ছে 4 সেমি, AP 4 সেমি, APটা 4 সেমি বলে দেওয়া আছে, QCটা 9 সেমি বলে দেওয়া আছে। দিয়ে বলছে যে আর কি দেওয়া আছে, AP সমানই হচ্ছে AQ, BP সমানই হচ্ছে AQ, এই দুটো সমান। দিয়ে আমাকে বলেছে যে PB এর দৈর্ঘ্য নির্ণয় করি, PB এর দৈর্ঘ্য নির্ণয় করি। আমি এখানে x ধরে নিয়েছি, তাহলে এটা x হলে যেহেতু এই দুটো সমান তাহলে এটাও x হবে। এখন দেখো বন্ধুরা, এই যে APQ এই ত্রিভুজটা আর ABC এরা পরস্পর সদৃশ্য। সদৃশ্য মানে কি হবে, এই AB বাই AC সমানই হবে AP বাই AQ। পরস্পর মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে কোনাকুনি গুণ করার পর কি পেলাম, x সমান 6, x সমান 6 পেলাম, মানে PB এর দৈর্ঘ্য কত পেলাম, 6 সেমি। ঠিক আছে, বেশ, এটা গেল 9-এর প্রশ্নটি। এরপর আমরা দেখব 10-এর প্রশ্নটি। 10-এর প্রশ্নটিতে বলছে x সমান দেওয়া আছে a cos থিটা প্লাস b সাইন থিটা এবং y সমান দেওয়া আছে a সাইন থিটা মাইনাস b cos থিটা দিয়ে আমাকে প্রমাণ করতে বলেছে যে এটা হচ্ছে 11-র দাগের প্রশ্ন। বেশ, 11-র দাগের প্রশ্নটাই আগে আমরা দেখে নিই। দিয়ে আমাকে প্রমাণ করতে বলেছে যে x² প্লাস y² সমান হচ্ছে a² প্লাস b²। আমি দেখেই বুঝতে পারছি যে যেটা প্রমাণ আছে x² প্লাস y², তাহলে এক্সকে x² বার করতে হবে সেখান থেকে, মানে a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিলাম, y থেকে y² বার করলাম, দিয়ে দুটোকে যোগ করে দিলাম পরস্পর। তাহলে x² প্লাস y² যখন যোগ করে দিলাম, তাহলে বাঁ দিক দুটোকে যোগ করলাম যখন, তাহলে ডান দিক দুটোও যোগ হবে, তাহলে 2ab পোর্শন দুটো কেটে যাবে। তাহলে কেটে যাওয়ার পর কী হবে, a² কমন থাকবে, cos² থিটা প্লাস sin² থিটা, এখানে b² কমন গেলে cos² থিটা প্লাস sin² থিটা, cos² থিটা প্লাস sin² থিটাটা 1, তাহলে x² প্লাস y² সমান হচ্ছে a² প্লাস b²। 10-এরটা বলছে যে x একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধটা বলে দেওয়া আছে x একক, তাহলে নিরেট ফাঁপা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 2πr², আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। তাহলে r এর জায়গায় x, তাহলে x² বসে গেল। তাহলে এটা ছোট একটি অঙ্ক দেওয়া ছিল যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², r² এর জায়গায় আমি x² বসিয়ে দিলাম, তাহলে 3πx²। বেশ, 4-এর দাগে 12-র প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নটি বলছে √2 cos আলফা মাইনাস বিটা সমান 1 দেওয়া আছে আর আলফা প্লাস বিটা সমান π/2 দেওয়া আছে, দিয়ে আলফা বিটার মান নির্ণয় করতে বলেছে। এখন দেখো বন্ধুরা, প্রথমত আলফা প্লাস বিটা সমান π/2 অর্থাৎ 90 ডিগ্রি, এটাকে 1 নম্বর দিয়ে রেখেছি। √2 cos আলফা মাইনাস বিটা সমান 1। এখন আমি যদি √2টাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে 1/√2 হয়ে গেল। তাহলে cos আলফা মাইনাস বিটা সমান 1/√2, cos আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 1/√2 মানে cos 45 ডিগ্রি, cos সরে গেল, তাহলে আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে একটা পেয়েছি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, আর একটা হলো আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। দুটোকে যোগ বিয়োগ আমি প্রথমেই কি করলাম, যোগ করে দিলাম, তাহলে কি হলো, বিটা বিটা কেটে গেল, তাহলে 2 আলফা সমান হচ্ছে 135 ডিগ্রি, তাহলে আলফা সমান হচ্ছে 67.5 ডিগ্রি। তাহলে এটা পেলাম আলফার মান। এরপরে আলফার মানটা যদি আমি 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসাই,
দেখো 2 নম্বর সমীকরণে বসিয়েছি। 2 নম্বর সমীকরণটাতে কি ছিল না, 2 নম্বর সমীকরণটা ছিল আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এখানে আমি বসিয়েছি, তাহলে সেখানে আলফা মানে হচ্ছে 67.5 মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। তো বিটা মাইনাস বিটা সমান হচ্ছে এই 67.5টা ডান দিকে গেল, তাহলে বিটা সমান পেলাম মাইনাস বিটা সমান মাইনাস 22.5 ডিগ্রি বিয়োগ করার পর, তাহলে বিটা সমান হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে আলফার মান পেলাম 67.5 আর বিটার মান পেলাম 22.5 ডিগ্রি। এর মধ্যে যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে নেক্সট পেজ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।